নমস্কার। আমার চ্যানেলে সকলকে স্বাগত, বিশেষ করে আমার স্নেহের ছাত্রছাত্রী ও ভাই বোনদের। তো দেখো, আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে নবম শ্রেণীর প্রথম পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তো আমি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে মঙ্গল কাব্য কী বা এটা কোথার থেকে নেওয়া হয়েছে। তাও আরেকবার মনে করিয়ে দিই আমি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটা হচ্ছে একটা কাব্যাংশ। এটা নেওয়া হয়েছে মুকুন্দ চক্রবর্তীর লেখা যে চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল যে কাব্যটি আছে তার আখেটিক খণ্ড থেকে। অর্থাৎ যদি পরীক্ষাতে প্রশ্ন পড়ে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটা কোথার থেকে নেওয়া হয়েছে, উৎস কি, তোমরা লিখবে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা এই কাব্যাংশ, এটা কবিতা কিন্তু নয়, আমি আগেই বলেছি এটা কিন্তু কবিতা নয়, এটা হচ্ছে কাব্যাংশ। আচ্ছা, আমি যেমনভাবে তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ঠিক সেই রকমভাবে ভাববে। মনে করো একটা বৃষ্টির দিন, বৃষ্টি বলতে ঠিক বর্ষাকালের একটা দিনকে ভাবো। সকাল থেকে সূর্য ওঠেনি, সূর্যের দেখা নেই, মেঘ পুরো কালো হয়ে আছে আর ঝড় বইছে। সেটা যে কোনো জায়গা, এখন তোমরা কলিঙ্গ বলে ভেবো না। পুরো কালো হয়ে আছে আকাশ, সূর্য ওঠেনি, চারিদিকে একটা অন্ধকার ভাব। এখন তোমরা বলো তো, এতটাই অন্ধকার হয়ে আছে আকাশটা যার ফলে দিনের কোনো কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। অর্থাৎ সব কিছু একটা আলো আধারী পরিবেশের মতো রয়েছে। এরপর দেখো, কবি একটা কথা বলছেন। ধরো প্রথম লাইনটা আমি যেই শুরু করি, বলছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মেঘ করিল অন্ধকার, মেঘ করল অন্ধকার বা করিল বলতে পারো। প্রথম কথা, একটা কথা জেনে নাও, এগুলো হচ্ছে পাঁচালী ঢঙে লেখা, অর্থাৎ পাঁচালী রীতিতে লেখা। তাই প্রথমে কবি বললে ভুল হবে, কাব্যকার প্রথমে শুরু করেছেন কি বলে না, মেঘ অন্ধকার হয়ে আসছে। তো তোমরাও আমার এটা যখন তোমরা শুনছো, তোমরা এটা ভেবেই ভাবতে শুরু করো যে একটা অন্ধকার আকাশ যুক্ত জায়গা, অর্থাৎ তোমার এরিয়াটা পুরো অন্ধকার হয়ে আছে। এখন তৎকালীন যুগে যারা পাঁচালীর ঢঙে লিখত বা কাব্যগুলো লিখত, প্রথম চরণটার যে অর্থ, সেই অর্থটা পরিষ্কার করে অর্থাৎ পরিস্ফুট করে দ্বিতীয় চরণটা। দ্বিতীয় চরণটা কি বোঝাবে না, প্রথম চরণটার গভীরতা বা অর্থ। দেখো, বলছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মেঘ অন্ধকার হয়ে আছে, মেঘ অন্ধকার হয়ে আছে। এখন তোমাদেরকে বোঝাতে হবে যে কতটা অন্ধকার। দেখো, কাব্যকার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন মেঘ কতটা অন্ধকার হয়েছে। বলছে দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, অঙ্গ মানে আমাদের হাত পা নাক কান মুখ সব। বলছে আকাশ এতটা অন্ধকার হয়ে আছে যে একে অপরের বা একে অপরকে দেখতে পাচ্ছে না, একে অপরের অঙ্গ দেখতে পাচ্ছে না, এমনকি নিজের অঙ্গটাও নিজে দেখতে পাচ্ছে না। অর্থাৎ একে অপরকে তো দেখতেই পায়নি, এমনকি নিজের শরীরের যে কোথায় হাত কোথায় পা সেটাই কেউ দেখতে পাচ্ছে না। প্রথম কথা, এটা কেন বলা হয়েছে না, এটা বলা হয়েছে এই কারণে যে অন্ধকারের গভীরতাটা কতটা ছিল, অর্থাৎ মেঘ কতটা কালো হয়েছিল। তোমরা ইন শর্টস বোঝো, এক কথাই বোঝো যে আকাশ এতটা অন্ধকার যে কেউ নিজের অঙ্গটাই নিজে দেখতে পাচ্ছে না। ক্লিয়ার? দিয়ে বলছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। দেখো, ঈশান কোণ মানে তো তোমরা সবাই জানো, উত্তর পূর্ব কোণকে বলে ঈশান কোণ। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশানের দিকে অর্থাৎ ঈশান কোণের দিকে মেঘ উড়ে যাচ্ছে। সঘনে মানে ঘনের সহিত বর্তমান, অর্থাৎ ঘন ঘন বারবার। চিকুর, চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ। নিমেষে কি বলছে, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, অর্থাৎ ঈশান মানে কোন দিক, উত্তর পূর্ব কোণ।
উত্তর পূর্ব কোণের দিক থেকে মেঘ উড়ে আসছে, তার সাথে বিদ্যুতের একটা ঝলকানি। চিকুর শব্দের অর্থ কি? বিদ্যুৎ। একটা কথা মনে রাখবে, চিকুর শব্দের অর্থ চুলও হয়, কিন্তু কাব্যকার এখানে চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ হিসাবে ব্যবহার করেছেন তোমাদের কাব্যে, মনে থাকবে। তো তোমাদের এখানে চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ। তো ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশানের দিক থেকে মেঘ উড়ে আসছে, তার সঙ্গে বিদ্যুতের একটা ঘন ঘন বিদ্যুৎ চমকানির আওয়াজ বা বিদ্যুতের ঝলকানি বা বিদ্যুতের আওয়াজ, যা খুশি অর্থ করতে পারো তোমরা এখানে। তো এরপরে দেখো, নিমেষে উত্তর পবনে মেঘ ডাকি দূর দূর। বলছে এই ঈশানের মেঘের সাথে উত্তরে পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তরীয় পবন, পবন মানে হচ্ছে বাতাস, উত্তরীয় বাতাস, উত্তর দিক থেকে বয়ে আসা বাতাস মিশে গিয়ে একটা মেঘ দূর দূর করে আওয়াজ করছে। দেখো এখানটায় একটু অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে। এখানে অর্থটা কি না, ঈশানের মেঘের সাথে উত্তরীয় বাতাস মিশে যাওয়াটাকে একটা ঘোর প্রাকৃতিক দুর্যোগের সংকেত মনে করা হয়। ভালো করে বোঝো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। অর্থাৎ ঈশানীয় মেঘ বা ঈশানের মেঘের সাথে উত্তরীয় বাতাসের মিশে যাওয়া একটা প্রবল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সংকেত দেয়, এবং সেই সংকেতটা বহন করছে কে? চিকুর, আর অর্থাৎ বিদ্যুৎ এবং মেঘের দূর দূর আওয়াজ বা শব্দ। ক্লিয়ার? নিমেষেকে জোড়ে মেঘ গগনমণ্ডল। নিমেষেকে শব্দের অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যে। মুহূর্তের মধ্যে সমস্ত আকাশটা ঘন কালো মেঘে ভরে গেল। তারপর কি হলো? চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ হচ্ছে সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই চারি মেঘে বরিশে মুষলধারে জল, অর্থাৎ তৎকালীন যুগে, দেখো এগুলো তো আর আধুনিক যুগের রচনা নয়, এগুলো পুরনো যুগের রচনা। তৎকালীন যুগে মনে করা হতো এই সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, এই যে চারটা মেঘ আছে, এই চারটে মেঘপুঞ্জ থেকে বৃষ্টি সৃষ্টি হয়, এটা পৌরাণিক যুগে মনে করা হতো। তাহলে চারটা মেঘ কি কি? সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই চারটা মেঘের থেকে কি হয়েছে না, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। পৌরাণিক যুগে মনে করা হতো এই চারটে মেঘ থেকে বৃষ্টির সৃষ্টি হয়। আমি আরেকবার রিপিট করছি, নিমেষেকে জোড়ে মেঘ গগনমণ্ডল, অর্থাৎ মুহূর্তের মধ্যে সমস্ত আকাশ কি হলো না, মেঘে ঢাকা হয়ে গেল। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে কেমন মেঘে? কালো মেঘে, কারণ বৃষ্টি পরিষ্কার মেঘে হয় না, কালো মেঘেই হয়, এটা তোমরা ভালো করেই জানো। আর চারি মেঘে বরিশে মুষলধারে জল, অর্থাৎ সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, এই চারটা মেঘ থেকে, অর্থাৎ একটা মেঘ থেকে বৃষ্টি হলেই পৃথিবীর অর্ধেকটা ভেসে যায় বলে পৌরাণিক গল্প আছে। সেখানে এই সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, এই চারটা মেঘ একসাথে, চারটা মেঘপুঞ্জ একসাথে মিশে যখন বৃষ্টি ফেলছে বা বৃষ্টি করাচ্ছে, তখন কতটা বৃষ্টি হবে তা আমরা বুঝতেই পারছি। কিন্তু এতটা যে পড়লাম, আমরা যদি কাব্যাংশটার নাম না পড়ি, এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি বা আমরা জানিনি যে কোথায় বৃষ্টিটা হচ্ছে। আমরা এই যে 4 লাইন কি 5 লাইন পড়লাম, এখান থেকে বুঝতে পেরেছি যে আকাশ একটা যদি সামারি করে নেওয়া হয় বা সিনোপসিস করে নেওয়া হয় 1 2 3 4 5টা লাইনে, 6টা লাইনের অর্থ তোমরা এইটুকুই করবে যে আকাশ কালো মেঘে ঢাকা, সেখানে ঈশানের মেঘের সাথে উত্তরীয় বাতাস, ঈশান কোণের মেঘের সাথে, বা ফের তোমরা ভালো ভাষায় বলবে ঈশানীয় মেঘের সাথে উত্তরীয় বাতাস মিশে গিয়ে তার সাথে বিদ্যুতের ঝলকানি সৃষ্টি করছে, যেটা একটা প্রবল বর্ষণ বা প্রাকৃতিক দুর্যোগের সংকেত দেয়, যে সংকেতটা বহন করছে মেঘের দূর দূর আওয়াজ। হয়েছে?
চারটা মেঘ সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ, চারটা মেঘ থেকেই কি হয়েছে, মুষলধারে জল হচ্ছে। আর যখন উত্তরীয় পবনের সাথে অর্থাৎ উত্তরীয় বাতাসের সাথে ঈশানীয় মেঘ অর্থাৎ ঈশান কোণের মেঘের মিশ্রণ ঘটলো, তখন নিমেষেকে অর্থাৎ মুহূর্তের মধ্যেই গোটা আকাশ কালো অন্ধকারে ঢেকে গিয়েছিল। এই 6 লাইনের এটুকুই অর্থ। এরপর দেখো কি বলছে না, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। দেখো এতক্ষণে বুঝতে পারলাম যে কোথায় বৃষ্টি হচ্ছে। কলিঙ্গে বৃষ্টি কোথায় হচ্ছে, কলিঙ্গে বৃষ্টি হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। উচ্চনাদ মানে কি, উচ্চনাদ শব্দের অর্থ হলো গাম্ভীর্যপূর্ণ আওয়াজ, অর্থাৎ জোরে চিৎকার। নাদ মানে হচ্ছে চিৎকার, আর উচ্চ মানে হচ্ছে জোরে। তো কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, বৃষ্টি কোথায় হচ্ছে, কলিঙ্গে। অর্থাৎ কলিঙ্গের, এতক্ষণে আমরা বুঝতে পারলাম কলিঙ্গের আকাশ পুরো কালো অন্ধকারময় হয়ে আছে, আর সেখানে এই যে উত্তরীয় বাতাসের সাথে ঈশানীয় মেঘ মিশেছে, সেটা কলিঙ্গের আকাশে মিশেছে, আর কলিঙ্গের আকাশ পুরো কালো হয়ে আছে, আর সেখানে মেঘ উচ্চনাদ অর্থাৎ গভীর স্বরে চিৎকার করছে বা আওয়াজ করছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয়, প্রলয় মানে কি, প্রলয় শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিপদ বা ভয়ঙ্কর কোনো কিছু একটা ঘটবে, প্রলয় আসবে। অর্থাৎ আমরা বলি না আমাদের জীবনে প্রলয় নেমে এলো, ভয়ঙ্কর বিপদ বা ভয়ঙ্কর কোনো বিপর্যয়। বিপদ না বলে বিপর্যয় বলতে পারো, বিপদও বলতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। তো প্রলয় অর্থাৎ ভয়ঙ্কর একটা বিপর্যয়। গনিয়া, গনিয়া মানে গণনা করে, অর্থাৎ এখানে তোমরা বলবে অনুমান করে, যে একটা প্রলয় আসতে চলেছে এটা অনুমান করে ভাবয়ে। দেখো প্রলয় গনিয়া অর্থাৎ একটা প্রলয় আসবে এটা গণনা করে অর্থাৎ মনে করে, প্রজা অর্থাৎ কলিঙ্গের অধিবাসীরা, সে কলিঙ্গের মানুষেরা ভাবয়ে বিষাদ, বিষাদগ্রস্ত হলো। দেখো এখানে তোমরা দুটো জিনিস জেনে রাখো, যে চিন্তা আর ভাবনা দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কি সেটা পরের ক্লাসে ডিসকাস করব, অন্য ক্লাসে। তো এখানে জেনে রাখো যে কলিঙ্গে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আসতে চলেছে, এটা ভেবে কলিঙ্গের প্রজারা বিষাদগ্রস্ত হয়ে আছে, অর্থাৎ ভয়ে আকুল হয়ে আছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, এগুলো হচ্ছে ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দের প্রয়োগ করা হয়েছে, যেটা তোমরা ক্লাস 7-এ শিখেছো। অর্থাৎ বাতাস একটা বয়ে আসছে, বাতাস বললে ভুল হবে, বাতাস তো একটা মৃদু স্বরে বয়ে যাওয়া। কিন্তু ঝড় মানে কি, যখন ঝড় বয় তখন কি হয়, পুরো ঘর বাড়ি জানলা টানলা সব ধুড়ুর ধুড় আওয়াজ করতে থাকে, গাছপালা পুরো হেলতে থাকে দুলতে থাকে। ঠিক সেই ঘটনায় ঘটছে এখানে, হুড় হুড় দূর বহে ঘন ঝড়, অর্থাৎ একটা ঝড় বইছে। ঝড় কিন্তু ভয়ঙ্কর বিপর্যয়ের সংকেত, হাওয়া বাতাস কিন্তু বিপর্যয় ডেকে নিয়ে আসে না, ঝড় কিন্তু বিপর্যয় ডেকে নিয়ে আসে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। এখানে দুটো অর্থ হয়। রড় মানে কি, রড় মানে হচ্ছে ছুট বা দৌড়কে রড় বলে, কিন্তু মুকুন্দ চক্রবর্তী রড় শব্দের অর্থ বলেছেন ভয়ে দৌড়ে পালানো, অর্থাৎ ভয় পেয়ে দৌড়ে পালানোকে বলা হয় রড়। এটা এমসিকিউ আসে বা এসএকিউতেও আসে। রড় শব্দের অর্থ কি, তোমরা বলবে ছুট বা দৌড়, কিন্তু যারা আমার স্কুলের আছো তারা বলবে ভয়ে দৌড়ে পালানোকে বলা হয় রড়। বিপাকে ভবন ছাড়ি, দেখো আকাশে একটা ভয়ঙ্কর ঘন দুর্যোগের ঘনঘটা, তাহলে প্রজারা কি ভাবছে, একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় এলে আমাদের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা তোমাদের এখানে মনে হতে পারে স্যার এরকম ভাবছে কেন, আরে বাবা তৎকালীন যুগে তো আর সিমেন্টের বাড়ি ছিল না, সবাইকার মাটির বাড়ি ছিল,
কুড়ে ঘর ছিল, তাহলে প্রচণ্ড বৃষ্টি হলে এবং ঝড় হলে কি হবে? সব মাটির বাড়ি গলে ভেঙে ধসে যাবে বা জলে ডুবে যাবে। তাহলে ঘরের মধ্যে থাকাটা ভয়ঙ্কর বিপজ্জনক। তাই বিপাকে এই অবস্থায় পড়ে, এই বিপাকের মধ্যে পড়ে, ভবন মানে হচ্ছে ঘর, বিপাকে ভবন ছাড়ি, বিপাকে পড়ে, বিপর্যয়ের মধ্যে পড়ে, বিপদে পড়ে প্রজাগণ কি করছে না নিজের ঘর ছেড়ে রড অর্থাৎ দৌড় লাগালো। কোথায়? কোনো ফাঁকা জায়গায়। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার ঘর ছেড়ে পালাচ্ছে কেন? আরে ঘরের ভিতরে যদি আশ্রয় নেয় তাহলে ঘর ভেঙে তো চাপা পড়ে মারা যেতে পারে। তার জায়গায় কোনো ফাঁকা জায়গায় আশ্রয় নিলে যদি প্রাণে বাঁচে, তাই ঘর ভেঙে পড়ে যেতে পারে, আশ্রয়হীন হয়ে যেতে পারে, এই ভয়ে প্রজারা ছুটে দৌড়ে পালাচ্ছে। আই রিপিট, আমার স্কুলে যারা আছো তারা লিখবে রড শব্দের অর্থ ভয় পেয়ে দৌড়ে পালানো, এবং যারা অন্যান্য স্কুল থেকে শুনছো তারা লিখবে রড শব্দের অর্থ ছুট বা দৌড়, যেটা খুশি। আজ এ পর্যন্তই, পরের দিন পরের ক্লাসে।